গুড মর্নিং। এখানে দুজনে মিলে চা খাচ্ছে। আর আমি সেরেছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আজকে ওই এলাহাবাদ, প্রয়াগরাজ এইসব জায়গায় যাওয়া হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। যেইটুকু জায়গা ঘুরবো সেইটুকু জায়গা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো, শেয়ার করব। তো চলো, আমরা বসে চা খাচ্ছি। এই বাবা চা নিয়ে এসছে, মাও খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। আর আমার কর্তা হচ্ছে স্নান করতে গেছে। ও স্নান করে ড্রেস পরে তারপরে আমরা এই 6:45টার দিকে বেরোবো এখান থেকে। বাসে অনেকজন লোক, তো বাসের ব্যবস্থা করেছে। আর এই ড্রেসটা আজকে পরেছি, জিন্স যেমন পরি না, আজকে পরলাম। ট্রেনে আগের দিন রাত্রেবেলা তো ঘুম হয়নি, কিন্তু যেটুকু ঘুম হয়েছে বেশ ভালো হয়েছে। সেই সকাল মানে একদম ভোরবেলা উঠেছি, তখন 5টা বাজে। উঠে তো যেমন হয় আর কি, একটা টেনশন তো কাজ করে, একটা জায়গায় যেতে হবে। তো এখানে চাবি কি করবে সেটাই ভাবছিল, চাবি কি নিয়ে যাবে নাকি রেখে যাবে। ঠিক আছে, থাক, চলো। কি চলে গেছে না, বাচ্চা এখনো হোটেলে অনেকে আছে। আমার বাড়ির লোক নেবে না, আসেনি। কি করি? এখানে এখনো সবাই এসে পৌঁছয়নি, হোটেলে এখনো কজন আছে। বাঙালিদের এই আর কি, এক টাইম বলে, সেই যা টাইম হয় তার থেকে অনেকটা লেটে রান করে। 6:30টায় চলে আসার কথা আমাদের, পুরোপুরি শুরু হতে মানে এই স্টার্ট হতে যাত্রা 7:30 বেজে যাবে। যত তাড়াতাড়ি যাওয়া যায় জায়গাটা ততই মঙ্গল। কি আর করা যাবে, সবাই না আসলে তো এগোনো যাচ্ছে না। সামনেই বাসটা দাঁড়িয়ে আছে, আবার এখানে 9টা বাজলে নো এন্ট্রি হয়ে যায়। তখন আর বাস বলো বা অটো বলো, এইসব রুটে চলাচল একদম নিষিদ্ধ, একদম কড়াকড়ি নিয়ম। রাত্রির 8টা বাজলে আর সকাল 9টা বাজলে এই নো এন্ট্রি হয়ে যায়। তো অবশেষে সবাই বাসে উঠে পড়লাম। আমরা যে বাসটায় গিয়েছিলাম সবাই বেশ চেনা পরিচিত, আর খুব মজা করতে করতে গিয়েছিলাম। আরেকটা বাসে তো অনেকজন ছিল, তারাও চেনা পরিচিত যদিও, কিন্তু আমরা যে বাসটায় ছিলাম বেশ খুব ভালো মতন গেছিলাম। আমি এই জন্যই বললাম, অনেকটা বাস রুট ছিল, তো তো সবাই এটা সহ্য করতে পারিনি। আমরা যে বাসটায় ছিল শুধু একজন বাদ দিয়ে সবাই মোটামুটি সুস্থ ছিলাম। আর একটা বাসে যারা ছিল তাদের অনেকেরই শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। বিশেষ করে একটা বাচ্চা ছেলে, সেটা আমার খুব পরিচিত, আমার আত্মীয়ের মধ্যে পড়ে। তো সে আর হচ্ছে এত লুজ মোশন হয়ে গিয়েছিল না, তাকে মাঝ রাস্তায় ভেবেছিল অনেকে নামিয়ে একটা হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করে দেবে, মানে এমনই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বাচ্চাটার। বেরোবার আগে যদি সাবধান হতে পারতো, হোটেলেই হয়তো থাকতো, শরীরটা তো সুস্থ আগে। তো সেই সব দিক দিয়ে একটুখানি নজর খুব খারাপ মানে দিতে পারিনি ওর বাবা মা, ফলে খুব এই সারা রাস্তাটা খুব হ্যাম্পার পোহাতে হয়েছে। তো এই দেখো একটা জায়গায় এসে থেমেছি, এখন তো টিফিন খাবো আমরা। হোম হোম ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট, সব খাওয়া দাওয়া হবেই হোটেলটা। আর কি হাওয়া দিচ্ছে, কি বলছে, হাওয়া দিচ্ছে কিন্তু রোদ্দুরটা ভাল লাগছে। এই তো চালে ক্যামেরাতে সব ভিডিও হচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর সিলেক্ট করেছে, রোদ্দুরটাও ভালো লাগছে, বেশ সুন্দরভাবে শান্তিতে খাওয়া যাবে। আমার মা দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, কি গো, আমি বসবো এখানটা।
বাসে বসেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। আর তো বললাম, ওই ট্রেনে আসার সময় পুরো কনকনে করে ঠকঠক করে কাঁপছি, এখানে এতটাই সব ঠান্ডা। খাওয়া হচ্ছে, টিফিন হচ্ছে সকালবেলার। ও বসেছে সব, ওই যে বাবা ওইখানটা বসে আছে। কিন্তু রোদ্দুর লাগছে আমার, ভেতরে গিয়ে খাই আমি। এই আমিও নিয়ে নিয়েছি আমার মতো। হোটেলেই অনেক ভোর থাকতে যারা ছিল খাবারটা রাঁধুনি, কিন্তু বেশ তারা ভালো সমস্ত হয়েছে। রান্না করে সমস্ত প্যাক করে গাড়িতেই উঠিয়ে দিয়েছিল। আর এখানে মা ভাবছে এখানে বসবে কিনা, রোদ্দুরটা কিন্তু মাথায় বেশ ভালোই হ্যাঁ লাগছে। হ্যাঁ, ওইখানটা বসি, মা এখানে তো রোদ্দুরটা কম সাইনাসের হবে। প্রবলেম আছে, কদিন আগে তো খুব শরীর খারাপ হয়ে গেছিল, মানে সাবধান হতে হবে, রোদ্দুর একটুখানি মাথায় খাবারটা খুব ভালো চড়া লাগছে, করে খেতে খেতে লাগলে বলো। হবে না। বুঝেছে? এই জন্য আমি ভালো ভাবলাম যে লাগছে। তুমি বরঞ্চ উল্টো দিকে ঘুরে বসো, তাহলে রোদ্দুরটা অত মাথায় লাগবে না। আর এখানের আবহাওয়াটা খুব আমার মা সুন্দর, জানো তো বলছে যে বন্ধুরা। একটু মিষ্টি হলে মানে ভালো এত হতো। মিষ্টি ওয়েদার না, আমাদের কলকাতা হয়তো এর থেকে একটুখানি গরম পড়েছে, কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়েছে। সকালবেলার দিকে তো একটু চা কুয়াশায় কুয়াশা হয়ে থাকে। চা খাচ্ছে, আমি চা খাইনি। ভালো লাগছে চাটা? দারুণ দারুণ ছিল চা। হ্যাঁ হ্যাঁ এখনো কতক্ষণ বাকি আছে? এখনো ঘন্টাখানেকের উপরে তো বাকি আছে। সবই চেনা পরিচিত মুখ, কিন্তু এই যে বাড়িতে একবার ঢুকে গেলে বা কাজের মধ্যে যদি ঢুকে যাই আমরা, তো সেরকমভাবে কোনো যোগাযোগ হয় না। কিন্তু এই যে কদিনের জন্য বেরিয়েছি, এর ফলে না আমাদের ইন্টিমেট, আমাদের মানে মেলামেশাটা একটু বেশি হবে, আর আমরা বেশ ভালোই থাকবো। এই সবার সঙ্গে গেলে এই এক সুবিধে, বেশ সবার সঙ্গে মিশিয়ে হাই হুল্লোড় করে যাওয়া যায়। জয়শ্রীকে সঙ্গে খুব ভালো, এই যে সোমা, এরাও সব আমাদের পাড়ায় সব আমরা, কিন্তু সেরমভাবে যা হয় আর কি, যেটা বললাম। হাই অডিয়েন্স, হাই দর্শক। ওর ফোন হ্যাক করে যাবে। ওদিকে যাও, ছবি তুলছি। নাচছে রানী এলিজাবেথ। বাসে আমরা যে কজন ছিলাম খুব হল্লোর মধ্যে আমরা কাটিয়েছিলাম, আর এত মজা করে কাটিয়েছিলাম। আর এই মনিদির কি নাচ জানো না। তবে আমাদের বছরে এই ট্রিপটা প্রতি বছরই হয়, তো এবারে একটুখানি কম লিচেছে, সেটাই জানতে পারলাম। আমি তো অনেক বছর পর এই ট্রিপের সঙ্গে যাচ্ছি ওদের। তো আমার বরের তো তোমরা জানো না হয়তো, খুব মানে ফাজলামো মারার ওস্তাদ বলা যায়, গুরুদেব বলা যায়। প্রত্যেকটা কথা এত মজা করে বলে না। মনিদি এখানে ডাবলি বালে গানটার সঙ্গে নাচছে, আর কি সে মজা হচ্ছে। এই দেখো, প্রয়াগের দিকে আমরা যাত্রা করছি, প্রয়াগের এই যে দৌড়। আর এখানে এই যে বড় ব্রিজটা, এটা ক্রস করলেই নদীটা শুরু হবে। তো এই দেখো সবাই খুব টায়ার্ড, তো অনেকটা রাস্তা বলা যায় বাসে। আর আমার তো এই তো টিফিন খেয়েছি, আমি তো ভুল করেও চা খাইনি, যদি অ্যাসিড হয়ে যায়। এই দেখো প্রয়াগে চলে এসেছি। প্রয়াগে সব সারি সারি করে লঞ্চ, তারপরে নৌকো রয়েছে ওপারে মিলনস্থলে, অনেকেই যাচ্ছে দেখার জন্য। তবে মাঘ মাসের মেলা যেটা হয় সেটা শুরু হয়ে গিয়েছে, তবে দেখতে পাবো কিনা বলতে পারছি না, সে ওই দিকটা। আর আমরা এখানে মানে মিলনস্থলের যে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী যে নদীটার ত্রিবেণী সঙ্গম, সেখানে যাব। সেই জল তো নিতেই হবে, সেই জলটা নেওয়ার জন্য এখানে ড্রাম বিক্রি হচ্ছে, সেই ছোট থেকে বড় থেকে বিভিন্ন সাইজের। তো সেটাই আমি দর করছি। তারপরে আমার বর ওই দিকটা গেল, একটা বড় বড় দুটো জলের পাত্র নিলাম, ছোটো ছোটো ড্রাম। তো নিয়েছে ঠিকই, কিন্তু বুঝতে পারিনি জানো তো, যখন গঙ্গা জল মাঝপথে নিয়েছি তখন দেখলাম পড়ে যাচ্ছে, একটা পুরো ডিফেক্ট দিয়েছিল। তারপরে যখন ফেরত আসলাম, এই লোকটাকে আর দেখতে পাইনি, মানে ওইখানে মানে ছিল না দোকানটা। তো এই হয় মাঝপথে যদি এরকম দেয়, কিছু কি বোঝা যায় যে কোনটা ভুল না কোনটা ঠিক। আর এখানে যখন ঢালু পথ, তো আমার বর হচ্ছে আমার মাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ঢালু পথে। বয়স্ক মানুষদের তো খুবই প্রবলেম। আর এখানে অভিদা দাঁড়িয়ে আছে ষাঁড়কে ধরে, আমি এখানে কিছু ক্যামেরাতে ছবি তোলা। এখানে দাঁড়িয়ে আছি, প্রচন্ড রোদ্দুর বন্ধুরা, প্রচন্ড রোদ্দুর। মা তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওই জন্য যদি যন্ত্রণা করে মাথা। কিন্তু শীতকাল কোনো অতটা তীব্র নয় রোদ্দুর। আর ওইখানে যাব আমরা, প্রয়াগের এখানে এসেছি কুম্ভ মেলা। হ্যাঁ আমাদের এই দেখতে পেয়েছি। হ্যাঁ দেখতে পেয়েছি। এখানে আমরা সবাই ওই লঞ্চ ধরবো বা স্টিমার, ছোটো ছোটো নৌকো ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো এখানে এক একজন এক এক রকম রেট বলছে, সবাই মাথা পিছু বলছে 300 টাকা।
তারপরে এতজন লোক যাব বলো, অনেকগুলো নৌকো। তারপরে যে ম্যানেজার ঠিক করলো যে সবাইকে 100 টাকা করে দিতে হবে মাথা পিছু। সেই মতো আমরা সব নৌকায় উঠে গেলাম। আমার বর এই নৌকাটায় উঠেছিল, তারপরে আবার ওই নৌকাটায় গেল। মানে কি বলো তো, 5 জনের বেশি নৌকাতে নেওয়া যাবে না, 5 বা 6 জনের বেশি। হ্যাঁ, এখানে সব যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর মুখ করে সব দেখবে যাচ্ছি আমরা এখন সঙ্গমের দিকে, প্রয়াগের সঙ্গমের দিকে। এই এখন হাঁসগুলো দেখো কি সুন্দর বের হচ্ছে। হাঁস ধরবো, ওই হাঁস, ওই তো পাতি হাঁস। হ্যাঁ। 6 জন বা 7 জনের বেশি নেওয়া যাবে না একটা নৌকোতে। আমার বর প্রথমে এই নৌকাটাতে উঠেছিল, তারপরে বললো না এই নৌকাটা হবে না, কারণ আমরা বেশিরভাগই 2-3 জন বেশ ওয়েটই ছিলাম। তো দেখো কি সুন্দর টলটল করে নৌকো যাচ্ছে। আর এতে হাঁসটা তখনও জানতাম না, এক একজন এক এক নামে বোট ডাকছে। এটা সিগাল হাঁস, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার। আর এখানে অভিদা আবার কি একটা ওই ছোলা ঝুড়ি ভাজা মতো কিনেছিল এই হাঁসদের খাওয়ানোর জন্যই, সেইগুলো সব দিচ্ছিল। আর সব পিলপিল করে সব আসছে সিগালগুলো। সিগাল হাঁস এই সময় পরিযায়ী পাখি, এই সময় প্রচুর দেখা যায়, সারা বছরই থাকে, এই সময়টা বেশি। আমার পেছনে বসে আছে ছোটদা, খুব মজার ছেলে। আর তার ওই দিক আছে 2টো দিদি। আমার বাড়ি আছে, আমার বাড়ি ওই অপোজিটে ওরা থাকে। আর আমরা বাবা মা আর ওই অভিদা আর অভিদার বউ, এ কজন ছিলাম এই নৌকায়। এই যে পাখিদের খাওয়ানোর জন্য। কোথায় পাখি, কোথায় কত পাখি দেখো। আমার ট্রেনার লাইন চলে যায়। এইগুলো সব খাওয়ানো হবে পাখিদের। পাখি কি বলে, কি পিগলি হাঁস, এদেরকে খাওয়ানো হবে। কিভাবে হাতে করে দিচ্ছে না ছুরি দিচ্ছ? পুলিশ ধরবে, পড়ে নিচ্ছে। রিভার পুলিশ ধরবে, রিভার পুলিশ। মুড়ি গঙ্গায় আসে, আমি জানি তো মুড়ি গঙ্গায়, মুড়ি গঙ্গায় ফেলি, মুড়ি ফেলি। আরে এই পাখিগুলো শীতকালে বেশি থাকে। খাবার পাবে, এরা সবসময় থাকবে। সবসময় থাকে, খাবার না পেলে পোকো ভাগ উঠে যাবে। এটা গাড়া খাস না, আরে যাচ্ছে যাবে। আর ওটা খাস না, গাড়া বেঁচে যায়, ইয়ে বেঁচে ছেড়ে বেঁচে। আর এখানে পুরো সাদা করে চলে যেতে হবে। যেতে পারবে, বসে করে যাওয়ার চেষ্টা করো। তুমি ওইদিকে যাবে, তুমি এদিকে আসতে পারবে না। ওই তো ডান্ডা ধরে ঝুলে পড়বে, সব শুধু পড়ে যাবে। হ্যাঁ, কিছু হলে ডান্ডা ধরে ঝুলে। আপাত দৃষ্টিতে এই সমস্ত যারা নৌকা চালাচ্ছে, এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের আমরা হয়তো ভাবি যে খুব ভালো আছে, কিন্তু ওরা কারণ ভালো নেই। ওদের জীবনটা খুব পরিশ্রমের আর খুব কষ্টের। এই যে নদীর এপার ওপার ওরা করাচ্ছে, তার জন্য হয়তো দিনে হয়তো 100 টাকা কোনো মতে ওদের হাতে আসবে, অনেক সময় তাও হয় না। এই যে টাকাটা হয়, যে মালিক, নৌকোর মালিক, যে তার হাতেই বেশিরভাগ চলে যায়, তার কাছেই বেশিরভাগ চলে যায়। ওরা পায় খুবই সামান্য, 100-200 টাকা মাথায়, মানে প্রতিদিন হয়তো ওদের হাতে আসে কি না তাই সন্দেহ, মানে এতটাই ওদের অবস্থা। তো ওই বারবার বলছিল আমাদেরকে টাকা দেবে তো, আমরা টাকা দেবে তো, এই আর কি। আর ওরা যে মানে দর্শনার্থী আসলে ওদের কাছ থেকে যতটা সম্ভব আদায় করার চেষ্টা করে। তো এই
আর নৌকো তো একটু ভালোই চালাচ্ছিল। আমার মা না মাঝে মাঝে খুব ভয় পাচ্ছিল, মানে টলটল করছে জল, আর সে সুইমিং যে জ্যাকেটগুলো দিয়েছে সেইগুলো না অর্ধেক ছেঁড়া, তারপরে বেল্টও কাজ করে না, সেই অবস্থা। কিন্তু সরকার থেকে এগুলো দিয়েছে, পড়তে হয় তাই পড়ে আছে, কিন্তু বেল্টের যে সুইচটা থাকে সেটাই নেই। আর সারি সারি দেখো এই শৃগাল পাখিগুলো বসে আছে, আর দেখতে এত সুন্দর লাগছে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর জল পুরো এক একটা দেখো, জলের এক রকম কালার, একরকম কালার বলে যে নিচ দিয়ে সরস্বতী যাচ্ছে। সরস্বতী কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এর সঙ্গে সরস্বতীও মিশে রয়েছে। আর একদিকে হচ্ছে কালো জল, যেটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গার, আর একদিকে নীল, মা যমুনা। মানে যদি প্রয়াগ, যেখানে কুম্ভ মেলা হয়, আছে প্রয়াগ পুণ্যস্থান। তো আমাদের তো সেরকম স্নানের কোনো মানে জল ছিটিয়ে নিলাম গায়ে, এখানে আর কোথাও স্নান করব, আর স্নান করাটাও খুব রিস্ক হয়ে যাবে। বন্ধুরা সেই জায়গাটায় চলে এসেছি যেখানে পুণ্য স্নান হয়, আর যেখানে 3টে নদীর মিলনস্থল বলা হয়। তো আমরা কেউ স্নান করিনি, আমাদের মধ্যে একজন মনে স্নান করেছিল, তা সে আমাদের নৌকায় ছিল না, সেটা অন্য জায়গায় নৌকায় ছিল। তো অনেকে এখানে স্নান করছিল, পুজোও দিচ্ছিল, কিন্তু এখানে স্নান করাটা খুবই রিস্কের ব্যাপার। আর মা তো খুবই ভয় পাচ্ছিল, নৌকো টলছিল। আমি ওই জায়গাটায় গিয়েছিলাম, একটার পর একটা নৌকো ক্রস করে করে যেতে হয়, গিয়ে তারপরে আবার নৌকোতে এসে বসে পড়েছি। তো এইখান থেকে জল নেব, তাই জন্য এই জলগুলো একটু ভরে নিচ্ছি। সঙ্গীতল গেলে জুতি যত পাল ও বৃদ্ধ নৌকা জুটি আমরা সঙ্গমে এসছি, আমরা সঙ্গমে এসছি, আর নৌকো টলছে পুরো। পাখিদের সব খাওয়ালাম, ছোটদা কি করবে বুঝতে পারছে না, উঠলো না। আমার মা তো ভয়তেই উঠলো না। কেন উঠলো না বলো? নারকেল ফেকিছ অনুরোধ সত্যি খুব নোংরা জল, বলা উচিত না। গায়ে গিয়ে বলে স্কিনে ডাক্তার দেখা বললো, বলে কাহা গিয়া আর বোতল আছে নাকি? হ্যাঁ সব তোলা হয়ে গেছে। এখানে এই জলটা গঙ্গা জল নিয়ে নিলাম। জল নিও না, প্যাকেট ভাসছে। এবারে আমরা পাড়ের দিকে চলে যাচ্ছি, ক্রস করছি আর কি। অনেকটা সময় লেগেছে, তা না তো এই নৌকো পারাপার করতে 2 ঘন্টা সময় লেগেছে। এখানেই অর্ধেক সময়টা চলে গেছে, এখন 2:30 বাজে। এর জন্য আবার হনুমান মন্দিরে যাওয়ার কথা আছে, সেটা পরবর্তীকালে যাওয়া হয়নি, যেটা খুবই খারাপ লাগছে। ওই একটা জায়গা সেদিনকার মধ্যে মিস হয়ে গিয়েছিল। তো ওই যাকে আর কি করা যাবে, এই সময় নিয়ে ঠিকঠাক টাইমে যদি আমরা বেরোতাম, পুরো পাক্কা 6টার দিকে বেরোলে ভালো হতো। আর কি করা যাবে, ভগবানের আশীর্বাদে এইটুকু প্রয়াগটা যে দেখে গেলাম, এটাও কে কার কার ভাগ্যে থাকে বলো। একটা ছিল বলে আমরা এই প্রয়াগটা, এই পুণ্যস্থানটা দেখে গেলাম, কিন্তু যদিও স্নান করিনি চাকগে, কিন্তু এই জলের ছিটে তো নিয়ে নিয়েছি, সেটাই সান্ত্বনা। তো বন্ধুরা, কন্টিনিউ এই ব্লগটা আমাদের চলবে। আর পাশেই রয়েছে আজমগড় দুর্গ। এই দুর্গটি সম্রাট আকবর স্থাপন করেছিলেন। এই দুর্গ থেকে তিনি ওই দস্যুদের গতিবিধি লক্ষ্য রাখতেন, জলপথে কেউ আক্রমণ করছে কিনা সেটা দেখার জন্য। আর এত ভালো লাগছে না, এই যাত্রাটা আমাদের খুব শুভ হয়েছে, আর যেটা কাম্য ছিল সেটাই সব পুরো আমরা দেখলাম।